মহা অষ্টমী তিথিতে মণ্ডপে মণ্ডপে কুমারী পূজার আয়োজন, ভক্তকুলের ঢল, চলছে দেবীর আরাধনা। আমরা দেশ ও দশের জন্য মঙ্গল কামনা করছি, দেশের জন্য সর্বদা শান্তি বজায় থাকে। বিশ্বের সকলের মঙ্গল কামনা করি এবং প্রত্যেকটা মানুষ যেন সুখে সমৃদ্ধিতে থাকতে পারে। কুমারী পূজা শুরু হয়েছে, যেটা আমাদের এখন অষ্টমী পূজার পর হিন্দু ধর্মের যে ঐতিহ্যটা বহন করে, এটা আসলে খুব এখন খুব সব মন্দিরে দেখা যায় না। আইনগতভাবে শাপলা প্রতীক পায় এনসিপি, পঞ্চগড়ে বললেন সার্জিস আলম। বললেন শাপলা আদায়ের প্রয়োজনে যাওয়া হবে রাজপথে। আমরা মনে করি নির্বাচন কমিশন তার ওই মেরুদণ্ডটা শো করবে, আমাদের যে শাপলা মার্কাটা যেটা আমরা আইনগতভাবে পাই এনসিপি, সেটা আমাদেরকে দিয়ে দিবে। ঝালকাঠির স্কুলগুলোতে 5 বছর ধরে অচল পড়ে আছে শিক্ষক হাজিরার বায়োমেট্রিক মেশিন। ভোলার মনপুরায় শিক্ষক সংকটে ব্যাহত প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান। আমাদের স্কুলে মোট 2 জন স্যার একজন, মনপুরা গেলে আমাদের স্কুলে মাত্র 1 জন স্যার থাকে, তাই আমাকে ক্লাস হয় একটা। আমাদের বৃত্তি পরীক্ষার সামনে স্যার না থাকে, আমাদের সবটা ক্লাস হয় না। 2 জন শিক্ষক দিয়ে আমাদের 6টা ক্লাস বা প্রতি ক্লাসে 6টা করে সাবজেক্ট মেনটেন করা সম্ভব হয় না। টাঙ্গাইলে নদী ভাঙন এলাকার কাছ থেকেই জিও ব্যাগের জন্য তোলা হচ্ছে বালু। হুমকির মুখে বাড়িঘর, ফসলের জমি। পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। তার কারণ যে ওই দেখছে যে খালি বস্তা করে দেওয়া নাম করা বস্তা দিছি। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যশোর রোডের ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ শুরু করেছে প্রশাসন। শতবর্ষী বৃক্ষ কাটা নিয়ে মতভেদ। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ। ভোর থেকে শুরু হয় অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা। বিহিত পূজা দেয়া হয় দেবী দুর্গাকে। আজ মূল আকর্ষণ কুমারী পূজা। অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য, এই 5 নৈবেদ্যে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। রাজধানী সহ দেশের বিভিন্ন মন্দির ও মণ্ডপে পূজিত হচ্ছেন দেবী। কুমারী দেবী যেন আসনে বসে রয়েছেন মহামায়ারী রূপে। ত্রিনয়না দুর্গা জ্ঞানেই চলছে সেই শক্তির আরাধনা। দিনের শুরুতে লগ্ন অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে শুরু হয় কল্পারম্ভ ও বিহিত পূজা প্রশস্তা। তিথি মেনে এরপর চলে কুমারী পূজা। মা আমার কোলে স্বয়ং বিরাজিত, এটা আমার খুব ভালো লাগছে। মায়ের মতো কেউ হতে পারে না, তারপরও মায়ের প্রতিরূপ যেন প্রতিটা মানুষ যেন অবগত হতে পারে। কুমারী পূজাটা খুব আনন্দের এবং প্রতি বছর যেন হয় এই আশাটা আমরা করি। অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য 5 নৈবেদ্যে পূজিত হন দেবী দুর্গা। কুমারী দেবীকে এক ঝলক দেখতে মণ্ডপে মণ্ডপে ছিল ভক্ত আর দর্শনার্থীদের ভিড়। গোটা দেশবাসীর জন্য মঙ্গল কামনা করছি, নারায়ণগঞ্জের জন্য মঙ্গল কামনা করছি। এইটা অনেক ভাগ্যের ব্যাপার, এমন দিনে মিশনে মেয়েকে যে কুমারী রূপে বসাতে পেরেছি। সকলের মঙ্গল কামনার্থে আর দেশবাসী, আমার নারায়ণগঞ্জবাসী সবার জন্য মঙ্গল কামনা। আজ আমার একমাত্র কন্যা রাজশ্রী ভট্টাচার্য কুমারীর আসনে অধিষ্ঠিত হয়েছে, এতে আমি খুবই আনন্দিত। পুরাণ মতে দেবতাকুলকে পরাজিত করে স্বর্গ ও মর্তলোকে আধিপত্য করে অসুর শক্তি। ধরণীতে শান্তি ফেরাতে ঈশ্বর ও দেবকুলের সমস্ত শক্তি নিয়ে 10 ভুজা দেবী কুমারী রূপে করেন অসুর বিনাশ। আমি প্রথমবার এই কুমারী পূজা দেখলাম, আমার কুমারী পূজা দেখে খুবই ভালো লাগলো। দেবাসুর এবং কানাসুর নামে 2 অসুর ছিলেন, এদেরকে বধ করার জন্য মা দেবী দুর্গা মর্তলোকে এসেছিলেন। এই থেকেই কুমারী পূজা প্রচলন হয়ে আসছে। 16 উপাচারে পুণ্যার্থীরা অঞ্জলি দেন মহামায়াকে। বিশ্বাস পূজার মধ্য দিয়ে জাগ্রত হবে নারী শক্তি, দূর হবে সব জড়া দুঃখ কষ্ট, ধরণীতে ফিরবে শান্তি শৃঙ্খলা। মায়ের কাছে আশীর্বাদ চাইলাম সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আগেরবারের থেকে বেশ মানুষের সমাগম দেখা যাচ্ছে এবারে।
পৌরাণিক বর্ণনা অনুযায়ী রামকৃষ্ণ পরমহংসদেব নিজ অর্ধাঙ্গিনীকে ষোড়শী জ্ঞানে পূজা করেছিলেন। সেই থেকে অনধিক 16 বছরের কুমারী মেয়েদের পূজা করার প্রচলন শুরু হয়। আজ সন্ধি পূজার মধ্য দিয়ে আজকের অষ্টমী পূজা শেষ হবে। পাশাপাশি প্রশাসনের সার্বক্ষণিক নিরাপত্তায় আমাদের এই পূজা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। কুমারী পূজার দার্শনিক তত্ত্ব হল নারীতে পরমার্থ দর্শন ও পরমার্থ অর্জন। বিশ্বব্রহ্মাণ্ডে যেই ত্রিশক্তির বলে সৃষ্টি, স্থিতি ও লয়ক্রিয়া সাধিত হচ্ছে, সেই ত্রিবিধ বিজাকারে কুমারীতে নিহিত। সন্ধ্যা আরতি ও সন্ধি পূজার মধ্যে দিয়ে শেষ হয় মহাষ্টমীর আনুষ্ঠানিকতা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, দুর্গাপূজার আরো খবর জানবো। বিভিন্ন মণ্ডপে আপনাদেরকে নিয়ে যাব। সহকর্মীরা অপেক্ষা করছেন। প্রথমে যেতে চাই খুলনায়। প্রবীর বিশ্বাস সেখানে রয়েছেন। প্রবীর, অষ্টমীতে আজ কি আনুষ্ঠানিকতা থাকবে সারাদিন জুড়ে? আপনি যেখানে আছেন সেখানকার খবর জানাবেন। ইশরাত, আমি এখন রয়েছি নগরীর সোনাপটি মন্দিরে। এই মন্দিরে একটি প্যান্ডেল করা হয়েছে, একটি বিশেষ প্যান্ডেল। প্রথমে আসি, আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে পূজার দুই ধরনের আনুষ্ঠানিকতা হয়। দিনের প্রথমার্ধে এক ধরনের আনুষ্ঠানিকতা এবং দিনের দ্বিতীয় অর্ধে বিকালে গভীর রাত পর্যন্ত আরেক ধরনের আনুষ্ঠানিকতা। সেটি হচ্ছে সকালবেলা পূজা পার্বণ, অভুক্ত থেকে দেবীর পায়ে অঞ্জলি নিবেদন, প্রসাদ গ্রহণ, এমন নানা জিনিস থাকে সকালে, যেটি পুরোহিতের সাথে মন্ত্র উচ্চারণ করে এখানে যারা পূজার্থী পুণ্যার্থী থাকে তারা সেটি নিবেদন করে। বিকালবেলা যেটি শুরু হয় সেটি হচ্ছে দেবী দর্শন এবং যে সমস্ত আলোকসজ্জা সাজসজ্জা করা হয় সেগুলো দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে। আমরা যে মন্দিরটিতে রয়েছি ইতিমধ্যে ভক্তবৃন্দ আসতে শুরু করেছে দেবী দর্শনের জন্য। তবে গভীর রাত পর্যন্ত চলে এই দেখাশোনা, অর্থাৎ যতটা সন্ধ্যা গড়িয়ে যাবে ততটাই বেশি ভক্ত সমাগম হবে। এবং পুরো খুলনা জুড়ে, যে খুলনা জেলা এবং মহানগর মিলে 987টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এখনও পর্যন্ত সব জায়গায় নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে। এবং আজকের সন্ধ্যার পরের যে আনুষ্ঠানিকতা সেটি বলেছি আগেই, দেবী দর্শন। একই সঙ্গে প্রতিটা মন্দিরে পুরোহিত সন্ধ্যা আরতি করবেন, সেগুলো লোকে উপভোগ করেন এবং মনে করছে পূজার যে আজ তৃতীয় দিন চলে গেল, আরও দুটো দিন, নবমী দশমী দুটো দিন ভালো করবে, দেবীর কাছে সকলে আশীর্বাদ চাইবে, আগামী একটি বছর সকলে ভালো চলবে, এমনটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে প্রবীর। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে সহকর্মী নাবিল হোসেন আমাদের সাথে যুক্ত আছেন। নাবিল, এখন কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন? ভক্ত অনুরাগীদের ভিড় তো অবশ্যই দেখছেন, সেই খবরগুলো আমরা জানতে চাই। ইশরাত, অষ্টমী আসলে নানা ধরনের আচার উপাচারের মধ্য দিয়ে সকাল থেকেই শুরু হয়েছে। সকালে আমরা যেটি দেখেছি যে মূল যে আকর্ষণ সেটি হচ্ছে যে কুমারী পূজা, সেটি বেশ কয়েক বছর পরই এবার সিলেটে অনুষ্ঠিত হয়েছে। ফলে সেই কুমারী পূজাকে নিয়ে সিলেটবাসীর আলাদা এক ধরনের উচ্ছ্বাস ছিল। ফলে কুমারী পূজা যেখানে হয়েছে সেখানে আমরা যেই ভিড় দেখেছি সেটি আসলে অন্য কোথাও কখনো সেভাবে দেখা যায় না মণ্ডপগুলোতে। পাশাপাশি এরপর থেকে আমরা দেখেছি যে মণ্ডপগুলোতে সাধারণ যারা পুণ্যার্থীরা আছেন তাদের ভিড় লেগেই আছে। পাশাপাশি আসলে সাধারণ মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলেই মূলত এই যে ভিড়, সেই ভিড়টি আসলে মণ্ডপগুলোতে আছে। তারা আসলে দেবী দর্শন করছেন, তারা এক একটা মণ্ডপ ঘুরছেন, অর্থাৎ এই যে আনন্দ আয়োজনের মধ্য দিয়েই মূলত তাদের এই দুর্গাপূজার অষ্টমী যে সে পালন করছেন। আর নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত সন্তোষজনক বলে তারা বলছেন। যে আমরা দেখেছি যে এই মুহূর্তে আমরা যেই মিশনে আছি, রামকৃষ্ণ মিশন, সেখানে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি এখানে পরিদর্শন করছেন। আমরা দেখেছি যে সিলেটের পুলিশ কমিশনার, র্যাব, বিজিবি প্রত্যেকেই আসলে মণ্ডপগুলো পরিদর্শন করছেন। পাশাপাশি পুলিশের টহল রয়েছে, র্যাবের টহল রয়েছে, সেনাবাহিনীর টহল রয়েছে। অর্থাৎ নির্বিঘ্নে কোনো ধরনের আসলে অপ্রীতিকর ঘটনা ছাড়াই যাতে দুর্গাপূজা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সেজন্য প্রশাসন পক্ষ থেকে সর্বপ্রস্তুতি রয়েছে। আর যারা এখানে আসলে দেবী দর্শনে আসছেন, মণ্ডপগুলো ঘুরছেন, তারা প্রত্যেকেই বলছেন যে মায়ের কাছে আসলে একটাই চাওয়া, সেটি হচ্ছে যে পৃথিবী যাতে ভালো থাকে সেই প্রত্যাশাটুকু তারা করছেন এবং আগামীর পৃথিবীতে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, সকল ধরনের যুদ্ধ বিগ্রহ শেষে মানুষ যাতে ভালো থাকে, সুন্দর থাকে, সেই প্রত্যাশাটুকুই তারা করছেন। অনেক ধন্যবাদ নাবিল। দুর্গোৎসব আদতে অসুর নিধনের পূজা, মহিষাসুরকে বধ করে আর দেবতাদের স্বর্গরাজ্য ফেরানোর সেই কথা। শাস্ত্রজ্ঞদের মতে পরবর্তীতে সেই মহিষাসুরই আবার পূজিত হন মর্তের মানবকুলে,
তাও দশভুজা দেবী দুর্গার সঙ্গেই। কিন্তু অসুররাজ হয়েও কেন পূজিত হন মহিষাসুর? যে দেবী তাকে বধ করলেন তার সঙ্গে কেন আরাধনা পাবেন তিনি? শাস্ত্র, পৌরাণিক কাহিনী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে উত্তর খোঁজা হয়েছে প্রতিবেদনে। আশ্বিনের শারদীয় প্রাতে জেগে উঠুক আলোকমণি। ব্রহ্মা বর দিয়ে মহিষাসুরকে বলেছিলেন কোনো পুরুষ তাকে বধ করতে পারবে না। দাম্ভিক অসুররাজ জানতেন না নারীর হাতেই লেখা আছে তার বধকাব্য। শারদোৎসবের নায়িকা চরিত্র যদি হন দেবী দুর্গা, তাহলে অশুভ শক্তি যাকে দেবী বধ করেছেন তিনি হলেন মহিষাসুর। দেবী দুর্গার অসুর বধের সেই কল্পদৃশ্য ফুটিয়ে তোলা হয় পূজার চালচিত্রে। পুরাণ মতে রাজা রম্ভের তপস্যায় খুশি হয়ে অগ্নিদেবতা আশীর্বাদ করেন তার ছেলে হবে মর্ত আর অসুরলোকের একচ্ছত্র অধিপতি। পরে রম্ভের সাথে স্বর্গের এক অপ্সরা মহিষীর মিলনে জন্ম হয় মহিষাসুরের। দুর্গাপূজা মুখ্যত আবর্ত হয় এই অসুরবধের পর্ব ঘিরে। ব্রহ্মা বললেন যে এটা আমার বলে বলিয়ান, তাকে তো কোনো পুরুষ দ্বারা নিহত করা সম্ভব নয় বা তার জীবন নাশ করা সম্ভব নয়। তখন সব দেবতাগণ তাদের সেই সর্বশক্তি দিয়ে এক দেবীকে আবাহন করলেন, তিনি হচ্ছেন মা দেবী দুর্গা। এক বা দুবার নয়, পুরাণ মতে 3 বার অসুর বধ হন দেবীর হাতে। তাই তো দেবীর আরেক নাম মহিষাসুর মর্দিনী। দুর্গারূপে অসুর আর কালীরূপে রক্তবীজ বিনাশ করেন তিনি। মৃত্যুর আগে দেবীর কাছে মহিষাসুরের প্রার্থনা ছিল দশভুজার পাদপদ্মে থেকে দেবীর সঙ্গেই পূজিত হওয়ার। সেই থেকে দুর্গোৎসবে দেবী দুর্গার প্রতিমায় স্থান পায় মহিষাসুরও। মহিষাসুর তখন দেবীর কাছে বর প্রার্থনা করেন যে আমি যেন সবসময় আপনার পদতলে এইভাবে মর্তে গিয়ে হোক বা যেখানে আমি থাকি না কেন, আমি যেন আপনার সঙ্গেই থাকতে পারি, আমিও যেন পূজিত হই। দুর্গার পূজার সঙ্গে আমরা মহিষাসুরেরও পূজা করে থাকি, এই কারণে তিনিও আমাদের পূজ্য। ভিন্ন লোকগাথা আর দৃষ্টিভঙ্গি আছে স্থানভেদে। কিছু জাতিগোষ্ঠীর বিশ্বাস অত্যাচারী অসুর নয় বরং মহাবিক্রমাশালী আর প্রজাবাৎসল রাজা ছিলেন মহিষাসুর। দেবতা রাক্ষসদের যুদ্ধ নয় বরং আর্য অনার্যের লড়াইয়ের মারপেচে ইতিহাসে এমন নেতিবাচকভাবে তুলে ধরা হয় তাকে। আজও সাঁওতালদের ঘরে পূজিত হন অসুর। তারা তাদের পূর্বপুরুষ বা হুদুদ দুর্গা হিসেবে সম্মান করে এবং দেবী দুর্গাকে তাদের পূর্বপুরুষের হত্যাকারী হিসেবে দেখে। তাই দুর্গাপূজার সময় শোক পালন করে কেউ কেউ। আদিবাসীদের ভিতর ঠিক এই রকম, তারা দেবী দুর্গাকে অর্চনা করে না, তারা ওই দিনে মহিষাসুরকে অর্চনা করে। আদিবাসীদের লোকগাথাতে আছে যে মহিষাসুর একজন রাজা ছিলেন, খুব বলিষ্ঠ প্রতাপশালী একজন প্রজাবৎসল রাজা ছিলেন। তাকে গৌর বর্ণা এক নারীকে দিয়ে হত্যা করানো হয়েছিল, এমন তাদের লোকগাথাতে পাওয়া যায়। শাক্ত দর্শন অনুসারে বহুমাত্রিক মহিষাসুর মূলত মানুষের ভেতরের অহংকার আর অজ্ঞতার প্রতীক। তাই সবকিছু ছাপিয়ে মহিষাসুর বধ অশুভ শক্তির বিনাশ আর শান্তি প্রতিষ্ঠার প্রতীক, এমনটাই মত ভক্তকুলের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। শাপলা প্রতীক আদায়ে যদি রাজপথ কিংবা আদালতে যেতে হয় তবে এনসিপি সেই পথে যাবে। আইনগতভাবেই এনসিপি শাপলা প্রতীক পায়, পঞ্চগড়ে বলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে সদরের হাফিজাবাদ ইউনিয়নে দুর্গা মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় সার্জিস আরও বলেন, ভারতীয় মিডিয়াগুলো প্রোপাগান্ডা সেল তৈরি করে গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে। মন্দির পরিদর্শনের সময় এনসিপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের শাপলা পাওয়ার সাথে নির্বাচন পিছানোর আগানোর কোনো সম্পর্ক নেই। আমরা যেহেতু আইনগতভাবে শাপলাটা পাই, আইনগত কোনো বাধা নেই। আমরা মনে করি নির্বাচন কমিশন তার ওই মেরুদণ্ডটা শো করবে যে বাইরের কোনো চাপ বাধাতে তারা চাপে পিষ্ট না হয়ে আমাদের যে শাপলা মার্কাটা যেটা আমরা আইনগতভাবে পাই এনসিপি, সেটা আমাদেরকে দিয়ে দিবে। এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে।
ঝালকাঠির ৪ উপজেলায় বিগত সরকারের আমলে বসেছিল শিক্ষক হাজিরার বায়োমেট্রিক মেশিন। নিম্নমানের এসব মেশিন বসানোর কিছুদিন পরই নষ্ট হয়ে ব্যবহারের অযোগ্য হয়ে যায়। এসব মেশিনের জন্য প্রতিটি স্কুল থেকে ৩১,০০০ টাকা করে তোলা হয়েছিল। শিক্ষকদের কাছ থেকেও কোটি টাকার বেশি হাতিয়ে নেয় তৎকালীন সরকার দলীয় ঠিকাদার। ঝালকাঠি সদরের উদ্বোধন সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভেতরে ঢুকলেই চোখে পড়ে অচল একটি মেশিন। একই চিত্র সৈয়দুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও। সদর ছাড়িয়ে রাজাপুর, কাঁঠালিয়া ও নলছিটি উপজেলার সরকারি প্রতিষ্ঠানগুলোর চিত্র একই। শিক্ষকেরা জানান ২০১৯ সালে স্থাপনের পর মাত্র ১ মাস সচল ছিল মেশিনগুলো। সে সময় প্রকল্পের দায়িত্ব ছিল আওয়ামী লীগ সরকার দলীয় ঠিকাদারদের হাতে। এই যে ৩১,৫০০ টাকার মতো আমাদের যে খরচ হয়েছে, এই ৩১,৫০০ টাকা যদি আমরা শিক্ষার্থীদের অন্যান্য পারপাসে আমরা ব্যয় করতে পারতাম, তাহলে সরকারেরও সেদিক থেকে লাভবান হতো, আমরা স্কুল লাভবান হতাম। কিছুদিন চলমান থাকার পরে জানি না কি কারণে এটা অচল হয়ে যায়। কেন্দ্র থেকে যেখান থেকে পরিচালনা করার কথা ছিল, যতটা জানতে পারি যে সেখান থেকে তদারকি কিংবা সঠিক পরিচালনা এটা হচ্ছিল না। প্রতিষ্ঠান প্রধানদের অভিযোগ, হাজার দশেকের এক একটি বায়োমেট্রিক মেশিনের বিপরীতে উত্তোলন করা হয়েছে ৩১,০০০ করে টাকা। জেলার ৩৭৫ স্কুল থেকে কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন প্রধান শিক্ষকেরা। তৎকালীন সরকার দলীয় একটি মহল একটি বাজে কোম্পানি, একটা নিম্নমানের কোম্পানির ডিজিটাল হাজিরা মেশিন বাধ্যতামূলকভাবে বিভিন্ন স্কুলে চাপিয়ে দেয় এবং প্রায় ৩১,০০০ টাকা করে তাদের কাছ থেকে গ্রহণ করে। এই অনিয়মের সত্যতা স্বীকার করলেন জেলা শিক্ষা কর্মকর্তা। জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিলেন তিনি। সরবরাহ লগ্ন থেকেই কোনোটা ২ দিন চলছে, কোনোটা থেকেই আপনার একদম অকেজ অবস্থায় আছে। স্কুলে গেলে এগুলার বা উপজেলায় গেলে নথিপত্র পাওয়া যাবে না, সাথে সাথে হইলে তখন তদন্ত করলে আসলে অনেক কিছু বের হয়ে আসতো আর কি। এগুলো যারা এদের সাথে জড়িত, যারা এই কাজগুলো নিম্নমানের সরবরাহ করছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। শরীফ ফারুকি, যমুনা নিউজ। ১৫,০০০ মানুষের বসবাস দ্বীপ জেলা ভোলার বিচ্ছিন্ন জনপদ কলাতলী ইউনিয়নে। যোগাযোগ ব্যবস্থা দুর্বল হলেও জ্ঞানের আলো ছড়াতে রয়েছে ৪টি স্কুল, কিন্তু শিক্ষক সংকটে যেন মুখ থুবড়ে পড়তে চলেছে সেখানকার শিক্ষা কার্যক্রম। ৫৫০ ছাত্রছাত্রীর জন্য গোটা ইউনিয়নে শিক্ষক রয়েছেন মাত্র ১১ জন। দেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা, মেঘনা ও তেঁতুলিয়া বেষ্টিত এই কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ। ভোলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মনপুরা উপজেলা। সড়ক পথে যেখানে যাওয়ার উপায় নেই, স্পিডবোট, ট্রলার, লঞ্চ বা সি ট্রাকই ভরসা। সেই মনপুরার আরেক বিচ্ছিন্ন জনপদ কলাতলী ইউনিয়ন। যোগাযোগ ব্যবস্থা দুর্বল হলেও সেখানে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গড়ে তোলা হয়েছিল ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ৫৫০ ছাত্রছাত্রী থাকলেও রয়েছে শিক্ষকের তীব্র সংকট। ক্লাসের জন্য বেশিরভাগ সময়ই শিক্ষকদের অপেক্ষায় কাটে শিশুদের। আমাদের স্কুলে মোট ২ জন স্যার একজন, মনপুরা গেলে আমার স্কুলে মাত্র ১ জন স্যার থাকে, তাই আমাকে ক্লাস হয় একটা। আমরা অনেক দূর থেকে আসি কষ্ট করে পড়াশোনা করার জন্য, কিন্তু স্যার না থাকা পর্যন্ত আমাদের পড়াশোনা হয় না। আমাদের ১২টা বাজে ক্লাস শুরু হয়, কিন্তু প্রায় ১টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয় স্যার কোন সময় আসবে, কোন সময় আমাদের ক্লাস করবে। আমাদের স্কুলে অনেকেই আসে না, কারণ শিক্ষক নাই। শিক্ষকের কারণে যে কি করবো, আমাদের বৃত্তি পরীক্ষার সামনে স্যার না থাকে আমাদের সবটা ক্লাস হয় না। কোনোদিন ১টা, কোনোদিন ২টো, কোনোদিন ৩টে এরকম করে হয়। তো আমরা ভালো রেজাল্ট কিভাবে করব? শিক্ষক সংকটে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় বাবা মা। কিন্তু যাতায়াত কঠিন হওয়ায় কলাতলী থেকে অন্য কোথাও পড়াশোনার জন্য পাঠানো সম্ভব নয়। তাই দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে সংকট দূর করার দাবি শিক্ষার্থী এবং অভিভাবকদের। শহর অঞ্চলে আমাদের স্কুলে কোনো স্যার নাই, ১ জন ২ জন স্যার, বাচ্চারা আগে কষ্ট করি আবার ফিরে চলে যায়, পড়ালেখা হয় না। সুব্যবস্থা নাই যে আমাদের পোলাপাইনদেরকে যে আমরা অন্য জায়গায় লেখাপড়া করাবো। সংকটের কারণে ছাত্রছাত্রীর পাশাপাশি দুর্ভোগ পোহাতে হয় শিক্ষকদেরও। প্রত্যেককে নিতে হয় অতিরিক্ত চাপ, ছুটি নিতেও হিমশিম খেতে হয়। ঠিকমতো পাঠদান করতে না পারার অতৃপ্তি তো আছেই। শিক্ষক মাত্র আমরা ২ জন, এই ২ জন শিক্ষক দিয়ে আমাদের ৬টা ক্লাস বা প্রতি ক্লাসে ৬টা করে সাবজেক্ট মেনটেন করা সম্ভব হয় না।
মাঝে মাঝে আমাদের স্কুলের সকল দায়িত্বগুলো আমরাই পালন করতে হয়, দপ্তরি কাজগুলো আমাদেরকে করা লাগে। শিক্ষক সমস্যা থাকার কারণে আমরা মানে যে পরিমাণ পাঠদান করার কথা তা আমরা যথাযথভাবে পাঠদান করতে পারছি না। আমাদের বিদ্যালয়ে 5 জন শিক্ষক এর পদ রয়েছে, তার মধ্যে আমরা 2 জন কর্মরত আছি। যে 2 জন শিক্ষক দিয়ে আমাদের সমস্ত ক্লাস নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। একজন প্রধান শিক্ষক না থাকাতে আমাদের সিনিয়র স্যার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হয় এবং ওনাকে অনেক সময় মাসিক মিটিং সহ উপজেলা বিভিন্ন কাজে যাওয়া লাগে, তখন বিদ্যালয়ে আমাকে একাই সামলানো লাগে। সবকিছুই জানেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। কেন এতদিনে শিক্ষক নিয়োগ হয়নি সেই উত্তর দেওয়ার পাশাপাশি দ্রুতই সমাধানের আশ্বাসও দিলেন তিনি। শিক্ষক স্বল্পতা রয়েছে, তো আমাদের উদ্যোগ বা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি যে আমাদের নতুন নিয়োগে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাতে চর কলাতলি থেকে আগে শিক্ষক এখানে দেওয়া হয়। তাছাড়া আমরা ডেপুটেশনের জন্য আমরা লিখেছি। মনপুরা থেকে কলাতলি যাওয়ার একমাত্র মাধ্যম ট্রলার। এই ইউনিয়নে প্রায় 15,000 মানুষ বসবাস করেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নরসিংদীর আলোকবালিতে 3 হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে প্রেস ক্লাবের সামনে আলোকবালি ইউনিয়ন সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, আধিপত্য বিস্তার নিয়ে হওয়া সহিংসতায় এরই মধ্যে 3 জন নিহত হয়েছেন। নিরাপত্তা জোরদার না হলে সহিংসতার আশঙ্কার কথা জানান তারা। আধিপত্যের বিস্তার নিয়ে সম্প্রতি সংঘর্ষে জড়ায় সদরের আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার সমর্থকরা। দফায় দফায় সংঘর্ষ ও হামলায় এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে, গ্রেপ্তার হয়েছে 4 জন। টাঙ্গাইলে পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে যমুনা ও ধলেশ্বরী নদীর তীরের শত শত হেক্টর ফসলি জমি আর ঘরবাড়ি হুমকির মুখে। এলাকাবাসীর অভিযোগ, জিও ব্যাগ ফেলার প্রায় 300 মিটার দূর থেকে বালখেডের মাধ্যমে বালু তোলার কারণে এসব জমি হুমকির মুখে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনকে বিষয়টি অবগত করেও মেলেনি সমাধান। যমুনার ভাঙন ঠেকাতে নদীর বাম তীরে পানি উন্নয়ন বোর্ডের কর্মযোগ্য ফেলা হচ্ছে জিও ব্যাগ। টাঙ্গাইলের ধলেশ্বরীর তীরে সদর উপজেলার অমরপুর আর যমুনার তীরে চরপৌলি এলাকার অবস্থান। গেল বর্ষা মৌসুমে ভাঙনের মুখে পড়ে এসব এলাকা সহ আরো কয়েকটি উপজেলা। বিলীন হয় বসতভিটা, ফসলি জমি ও ব্যবসা প্রতিষ্ঠান। হুমকিতে শিক্ষাঙ্গন সহ বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন কবলিত এলাকা থেকে নদীতে বালু উত্তোলন করায় থামছে না ভোগান্তি। মাটি কাটতেছে, আমরা না করতে মাটি আপনারা কাটেন না, মাটিটা ফাঁকের দিকে আনেন, এটা কাটতে তা মানতেছে না। ইন্দিকে আমাদের কাটলি আমাদের অনেক সুবিধা তো মাছের তালতে মাছ বাজে, তার কারণ যে ওই দেখছে যে খালি বস্তা করে দেওয়া নাম করাতে আমি বস্তা দিচ্ছি। মাটির ভাই গুলো না মাটিতে রাখবো, মাটি এক জায়গা ভাঙিয়ে গেল বাড়িতে কোন আঙুরি ইনকার মাটি দিয়ে হিনে দিতেছে, তাতে মনে করেন যে এটা ভাঙার সম্ভাবনা বেশি, কিনে যে জায়গায় গভীর হইতেছে। এদিকে আপৎকালীন পরিস্থিতিতে যমুনা ও ধলেশ্বরী নদীর বাম তীরে 510 মিটার এলাকা জুড়ে জিও টিউব, জিও ব্যাগ ডাম্পিং এবং প্লেসিং এর উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড, যার বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সাদিক এন্টারপ্রাইজ। কিন্তু ভাঙন কবলিত এলাকার 300 মিটার দূর থেকেই তারা তুলছে জিও ব্যাগের জন্য প্রয়োজনীয় বালু। এটা লোকাল স্ট্যান্ড দিয়ে ইগুলা বস্তা ডাম্পিং করা ধরা আর কি, এভাবে কোথায় বালি আনবে এরা? বালি ছাড়া তো আর কাজ করা যাবে না। ভাঙনের সাথে নদী থেকে বালু উত্তোলনের সম্পর্ক নেই দাবি পাউবোর নির্বাহী প্রকৌশলীর। কার্যক্রম উদ্বোধনের পর জেলা প্রশাসক জানান, বালু উত্তোলনের বিষয়টি জানে না তার দফতর। যেটা চর থেকে এসছে, সুতরাং এখানে অতটুকু অল্প পরিমাণ বালি তোলার জন্য 2 পার ঝুঁকির মধ্যে পড়তেছে মনে হচ্ছে। নদী ভাঙন রোধ করতে এখানে প্রায় 26,000-এর উপরে জিও ব্যাগ ফেলা হবে এবং 800-র মতো জিও টিউব ফেলা হবে। মাটি আনা হচ্ছে এখান থেকে প্রায় 300 মিটার দূর। যিনি ইমপ্লিমেন্ট করছেন উনি বলতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নদীর ভাঙন রোধে প্রশাসনের কার্যকরী হস্তক্ষেপ চায় এলাকাবাসী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। পিরোজপুরে মিনি ট্রাকের ধাক্কায় ভেঙে গেছে 8ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর রেলিংয়ের একাংশ। ভোরে জেলার কাউখালীতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঝালকাঠির রাজাপুর থেকে ট্রাকটি পিরোজপুরে যাওয়ার পথে সেতুর উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সেতুর রেলিংয়ে জোরে ধাক্কা দিয়ে ভেঙে ফেলে একপাশের রেলিং। ট্রাকটি বিকল হয়ে যান চলাচল ব্যাহত হয়। পালিয়ে যায় চালক। খবর পেয়ে সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা ট্রাকটি সরিয়ে থানায় পাঠায়।
সওজ জানায় সেতুর ভাঙা অংশ মেরামতের কাজ চলছে। কাউখালী থানার ওসি জানান সরকারি সম্পদ নষ্টের দায়ে মামলাও হয়েছে। উপমহাদেশের এক পরিচিত নাম যশোর রোড। সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা সুউচ্চ রেন্ট্রিগুলো সাক্ষী মহান মুক্তিযুদ্ধের। আমেরিকান গীতিকবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত এক কবিতায় উঠে এসেছিল যশোর রোডের জীবন্ত ইতিহাস। ব্রিটিশ শাসন, সিপাহী বিদ্রোহ, জমিদারি শাসন, পাকিস্তানি শাসন সহ ৭১-এর মুক্তিযুদ্ধের হাজারো গল্প জড়িয়েছিল কাদামাটির সেই সড়কটিতে। September Joshua Road Rickshaw. 50,000 souls in one camp. I saw rows of bamboo huts in the flood, open drains and wet families waiting for food. মনে আছে বিখ্যাত সেপ্টেম্বর অন যশোর রোড কবিতা? যশোরের রাস্তা নিয়ে লেখা গীতিকবি অ্যালেন গ্রিন্সবার্গের সেই কবিতায় উঠে এসেছিল ৭১-এর বাঙালির দুঃখগাথা। সময় পাল্টেছে, কাদামাটির রাস্তা ঢেকেছে পিচের পরতে, কিন্তু যশোর রোডে সগৌরবে দাঁড়িয়ে থাকা রেইনট্রিগুলো আজও ছায়া দিচ্ছে। কেমন আছে শতবর্ষী গাছগুলো? সেপ্টেম্বর মাসে আমেরিকান কবি অ্যালেন গ্রিন্সবার্গ উনি যখন আসায় এই রাস্তায় শরণার্থীদের দেখে উনি আবেগ প্লাবিত হয়ে পড়ে এবং এরপরে একটা কবিতা লেখে। এটা প্রাচীন নাম হলো গ্র্যান্ড ট্রাঙ্ক সড়ক। এই সড়কের যে শিশু গাছগুলো আছে, শতবর্ষী শিশু গাছগুলো আছে, এই গাছগুলো যেন দূর থেকে দেখলে মনে হতো যেন সবুজের বড় একটি ছাতা। মুক্তিযুদ্ধের সময় এই রাস্তা হয়ে ওঠে জীবন্ত এক ইতিহাস। সুউচ্চ গাছগুলোই তার সাক্ষী। তবে শতবর্ষী গাছগুলো যেন বয়সের ভারে ভারাক্রান্ত। কিছু কিছু গাছ খানিকটা দমকা হাওয়া সয়ে যাওয়ার শক্তিও হারিয়েছে। সম্প্রতি সেই সব ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ শুরু করেছে প্রশাসন, যদিও স্মৃতি বিজড়িত বৃক্ষ কাটা নিয়ে আছে মতভেদ। এখন তো একটু রোড চওড়া করে দেওয়ার পর থেকে এখন হচ্ছে আপনার গাছ যেগুলো ডালপালা ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে ওতে মনে করেন বাস তারপর ট্রাক যেগুলো কভার ভ্যান আছে ওইগুলো মনে করেন বেঁধে যায়, মানে রাস্তা চওড়া হয়ে গেছে। আগে তো সিঙ্গেল পানা ছিল। তেমন কোনো স্থাপনা আজ পর্যন্ত এই যশোর রোডকে যশোর সড়ককে কেন্দ্র করে তৈরি করা হয়নি, যেটি দেখে এখানে নতুন যারা আসবে তারা বুঝবেন যে এটা ঐতিহাসিক রোড। বাংলাদেশ জন্মলগ্নের সাক্ষী এই যশোর রোড। এখানে পদচিহ্ন পড়েছে অনেক মহামনির। মুক্তিযোদ্ধা আর শরণার্থীরা সীমান্ত পাড়ি দিয়েছিলেন এই সড়ক দিয়ে। ইতিহাসবিদরা বলছেন যে সড়কের পরতে পরতে ইতিহাস, সেটি সংরক্ষণে নেই কোনো সরকারি উদ্যোগ। শত বছর বলে যে গাছগুলো আছে সেগুলো বেসিক্যালি এখন আর গাছ নাই, সেগুলো সব ভিতর থেকে ফাঁকা হয়ে গেছে, সেগুলো এখন অত্যন্ত নাজুক অবস্থা। এই রোডে সম্পূর্ণ এখন ঝুঁকি তৈরি করছে। প্রতিনিয়ত মানুষ এই রাস্তার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই গাছগুলো কেটে ফেলানোর জন্য একটি পরিকল্পনা করা হয়েছে। আমরা অনেকেই এই গাছগুলো রক্ষা করা এবং এই গাছগুলো বাঁচায় রাখা এবং এই মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই গাছ এবং এই রোডের জন্য আমরা রক্ষা করার জন্য দাবি উত্থাপন করি। এই সড়কটি যে বাঙালির আবেগের জায়গা তা মাথায় রেখেই সংস্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। আমাদের এটার প্রশস্ততা কম, এটাকে এক্সটেন্ড করার দরকার আছে, 6 লেন উন্নীত করার দরকার আছে। সরকারি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া আছে, প্রজেক্টও আছে। রাস্তার যে কোডগুলো আছে রোডস অ্যান্ড হাইওয়ে, সেটা কোডের পাশাপাশি এটা যেন নামে সেপ্টেম্বর যশোর রোড নামে সংরক্ষণ করা যায়, সেই ব্যাপারটা আমরা তাদের সাথে আমরা আলোচনা করেছি। যশোর থেকে বেনাপোল পেট্রাপোল হয়ে কলকাতার শ্যামবাজার পর্যন্ত 125 কিলোমিটারের যশোর রোড। বিস্তৃত সড়কের 35 কিলোমিটার পড়েছে বাংলাদেশে, বাকিটা ভারতের পশ্চিমবঙ্গে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।